এই কি অবস্থা সবার? আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। তো চলে আসলাম আরও একটা লেসন নিয়ে। তে থাম্বনেল দেখে বোঝাই যাচ্ছে আমি আজকে আসলে কি বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, ক্লজ, তাই তো। অন্যান্য টপিকের ক্ষেত্রে আমি বলি যে এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক, তাই তো। কিন্তু এই টপিকটা, ক্লজটা যে ইম্পর্টেন্ট কিনা সেটা জাস্ট একটু পরে আপনারা বুঝতে পারবেন। দেখুন, অন্যান্য টপিকে যেহেতু বলি, এখানেও বলেই দিই, এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক ভাই। একটু পরে কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এইরকম লেভেলেরও এখান থেকে প্রশ্ন হয়। তো যাই হোক, ওই জায়গাতে যাওয়ার আগে, যেহেতু এটা ইম্পর্টেন্ট টপিক এবং এই টপিকটা মানে কাভার করতে গেলে গ্রামার যেভাবে পড়ে সেভাবে যদি আপনি পড়তে যান তাহলে অনেকগুলো বিষয় আপনাকে জানা লাগবে। সমস্যার কারণে আমি যতটুকু দরকার ততটুকু তো দেব, আর কোন জিনিসটা লাগতেছে সেই জিনিসটা আমি মানে হাইপার লিঙ্ক করে দেবো। ওই যে যারা কোড করেন না আইসিটিতে, হাইপার লিঙ্ক আছে না, মানে এক পেজের সাথে আরেক পেজের কানেকশান করা, আমি সুন্দর করে ওটা বলে দেবো যে হ্যাঁ এটা নীল কালি দিয়ে হাইলাইট করে দেবো, ক্লিক করে ওইটা দেখে চলে আসবেন, সুন্দর করে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর যতটুকু লাগবে এখানে আমি তো ততটুকু দেবো, সমস্যা নেই। তে এটা এক বড় চ্যাপ্টারটা শেষ করার জন্য প্রথমে আমাদের একটা প্ল্যান করে নিতে হবে, এবং আমিও একটা প্ল্যান করছি। সেই প্ল্যানটা শেয়ার করবো একটু পরে, মানে অ্যাট এ গ্লান্সে আমরা পড়বো অনেক কিছু, তাই না। এই যে যেমন হচ্ছে একটা বইয়ের চিন্তা করেন, বইয়ের প্রথমে সূচিপত্র দেওয়া থাকে, ভেতরে তো অনেক তথ্য দেওয়া থাকে, কিন্তু সূচিপত্র দেখলেই আমরা বুঝতে পারি যে এখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমার অ্যাট এ গ্লান্সটা সেই রকম হবে। হ্যাঁ, তো ওই অ্যাট এ গ্লান্সের একটু পরে দেখাচ্ছি। প্রথম যে বিষয়টা থাকবে, যে জিনিসটা আমাদের জানবো, সেটা হচ্ছে যে এই ক্লজ টপিকটা কেন পড়ব, ব্র্যাকেট, কারণ এবং প্রশ্ন অ্যানালাইসিস। ঠিক আছে, অন্যান্য টপিক আমি কিভাবে শুরু করব সেটা একটা হয়ে যেত, প্রশ্ন অ্যানালাইসিস করার সময় একটা হয়ে যেত, কিন্তু এই টপিকটা হয়েছিল, কিন্তু ইন্ট্রোটা যে এতটা মানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে হবে এটা আমি ইমাজিনও করতে পারিনি, আপনি ইমাজিন করতে পারবেন না। হ্যাঁ, ক্লজ ক্লাসের ইন্ট্রোটাই যে এখন শুরু করতেছি, এই ইন্ট্রোটা আমি পেয়েছি গতকালকে কখন? গতকালকে হচ্ছে বিকাল 5টা নাগাদ। কি মানে ইন্টারেস্টিং ইন্ট্রো পেলেন ভাই। ইন্টারেস্টিং ইন্ট্রোটা হচ্ছে যে কালকে 30 জানুয়ারি ছিল 2026, তাই না। কালকে পরীক্ষা অনুষ্ঠিত হলো 50তম BCS-এর প্রিলি। তে আমার হচ্ছে গ্রামারে যদি কেউ কঠিন প্রশ্ন করে, তো BCS PSC বাদে আর কি কেউ কঠিন প্রশ্ন করে? যারা করে পড়েন তারা ওই পিএসসির কোশ্চেন প্যাটার্ন ফলো করেই করে, তাই না। তো ওই পিএসসি কালকে বোর্ডে দেখলাম, স্বভাবত আমি প্রশ্ন পেয়ে প্রথমে ইংরেজির দিকে তাকালাম। তো ইংরেজির ম্যাক্সিমাম প্রশ্ন আসছে লিটারেচার থেকে, এটা সমস্যা নেই, মানে দুইটা ভাগে প্রশ্ন আসছে, কিছু আসছে লিটার থেকে, কিছু গ্রামাটিক্যাল থেকে। তাই আমি গ্রামাটিক্যালগুলো দেখলাম। আপনি বিশ্বাস করতে পারবেন না ভাই, এই গ্রামারের একটা মাত্র টপিক থেকে 3টা কোশ্চেন আসছে। আপনি বিশেষ পরীক্ষাটা এমন একটা প্রশ্ন যদি পান বা 0.25 যদি আগিয়ে থাকেন, লাখ লাখ স্টুডেন্টকে আপনি ক্রস করে যাবেন, হয় উপরে যাবেন নয় পিছিয়ে যাবেন। ওই জায়গাতে শুধুমাত্র একটা টপিক থেকে 3টা কোয়েশ্চেন আসছে। সে টপিকটা কোনটা? এই ক্লাস। মানে আমি তো অবাক যে আমি যেই টপিকটা নিয়ে কাজ করতেছি, আমি ক্লাস দেব, এই টপিকটা থেকে 3টা কোয়েশ্চেন, হাউ ইজ ইট পসিবল। যাই হোক, আমি কোশ্চেন অ্যানালাইসিস করার ক্ষেত্রে প্রথমে ওই 3টা প্রশ্ন দিয়ে শুরু করতেছি। ওকে, এরপর একটা গ্লান্স দেখাবো, তারপর আমাদের মেন পরে যাব। এগুলো আপনি বুঝতে পারবেন না, তারপরেও আমি আপনাকে হচ্ছে দেখাচ্ছি যে এখান থেকে কীরকম প্রশ্ন হয়। হ্যাঁ, আপনারা মাথায় ঢুকিয়েও নেবেন এখান থেকে কী লেভেলের প্রশ্ন হয়। ওকে, তো 3টা প্রশ্নের ভিতরে আমার প্রথম প্রশ্নটা ছিল কি, যে দ্য বুক দ্যাট শি রিকমেন্ডেড টার্ন আউট টু বি ভেরি হেল্পফুল। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন এখানে দ্যাট সি রিকমেন্ডেড, এইটুকু আন্ডারলাইন করে দিয়েছে, দিয়ে বলছে যে আইডেন্টিফাই দ্য ক্লজ। এটা কোন ক্লজ সেটা আইডেন্টিফাই করো। অপশান হিসাবে ওরা এখানে দিয়ে দিয়েছে, ধরেন এখানে নাউন ক্লজ দিছে, নাউন ক্লজ দিছে, এখানে হচ্ছে রিলেটিভ ক্লজ দিছে, রিলেটিভ ক্লজ, এখানে আপনার ধরেন কি অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ।
হ্যাঁ, আর এখানে একটা ডি নাম্বারে দিলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, এই চারটা অপশান দিয়ে দিল। এখন বলছে যে এই দ্যাটস রিকমেন্ডেড, এটা মানে আইডেন্টিফাই করো যে এটা কোন ক্লাস, কোন ক্লজ। গতকালকে কোশ্চেন ভাই। তে আমি যে একটু পরে যে আমার মেন পড়াবো একটা গ্লান্সের পরে, কেউ যদি কিছুই না বুঝে জাস্ট নোট করে, আমার ক্লাসটা করার পরে নোট করে, তো সেও উত্তর দিতে পারবে যে এটা হচ্ছে আমার রিলেটিভ ক্লজ। কিভাবে বুঝলেন? দেখেন, আমি যখন পড়াবো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, তখন এই যে দেখাবো যে হচ্ছে যখন কোনো ক্লজ কোনো নাউনকে মডিফাই করবে, দেখেন দ্য বুক দ্যাটসি রিকমেন্ডেড, দ্যাটসি রিকমেন্ডেড, যেটা সে তাকে সাজেস্ট করেছিল, যেটা বলতে কি বইটা না, তার মানে এই ক্লজটা নাউনটাকে করতেছে না, আইডেন্টিফাই মানে নাউনটাকে ডেসক্রাইব করছে না, নাউনটাকে। যদি কোনো ক্লজ নাউন সম্পর্কে তথ্য দেয়, নাউন সম্পর্কে ডিসক্রাইব করে, তাহলে সেটা যে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। এটা সিম্পল একটা কনসেপ্ট। এটা গেল একটা। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ নাই, তো তাহলে কি উত্তর কোনটা হবে? কনফিউশন হওয়ার কিছুই নেই, কারণ আমরা দেখব যে অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম কি? রিলেটিভ ক্লজ। আমরা যখন আমাদের আলোচনা করব তখন দেখব অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিলেটিভ ক্লজ বলার কারণটা কি। হ্যাঁ, হিউজ একটা কারণ আছে, ওই কারণটা আমরা তখন দেখব। ওকে, তো এটা গেল হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় আছে যে যদি কোনো ক্লজ দেখেন যে কোনো একটা নাউন অথবা প্রোনাউনের পরে বসেছে, দিয়ে ওই ক্লজ ওই নাউন বা প্রোনাউনটাকেই নির্দেশ করছে, তখন ওইটা হয়ে যায় অ্যান্টিসিডেন্ট। তখন ওইটা হয়ে যায় অ্যান্টিসিডেন্ট, মানে এই দা বুকটা হয়ে যাবে তখন হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট। আর এই অ্যান্টিসিডেন্টের পরে অলওয়েজ যে ক্লজ বসে সেটা কোন ক্লজ হয় ভাইয়া? অ্যাডজেক্টিভ ক্লজ। ব্যাপারটা বুঝলেন? একদম সহজ। যাই হোক, এটা গেল একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এরপরে দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখেন। দ্বিতীয় কোয়েশ্চেনটা বলছে যে হুইচ ওয়ান ইজ এ কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন কি বললো যে মানে নিচের কোনটা কোঅর্ডিনেটিং কনজাংশন? অপশানগুলো কী কী ছিল? সিন্স, লেস্ট। অপশান ছিল হচ্ছে সিন্স, এ নম্বরে ধরেন সিন্স, সিন্স। বি নম্বরে হচ্ছে লেস্ট, সি নম্বরে ধরেন অ্যাজ, আর ডি নম্বরে দিল সো। হ্যাঁ, এই অপশানগুলো দিল এবং এগুলো দিছে। এখন বলতেছে যে কোনটা কোঅর্ডিনেটিং কনজাংশন সেটা ফাইন্ড আউট করো, সিন্স, লেস্ট, অ্যাজ, সো। তো আমি যখন এই যে কোঅর্ডিনেটিং ক্লজ পড়াবো, তখন কোঅর্ডিনেটিং ক্লজ পড়ার দিকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন পড়াবো। আর কোঅর্ডিনেটিং কনজাংশন পড়ার সময় আমরা একটা ছন্দ পড়াবো। ছন্দটার নাম হচ্ছে কি? FANBOYS, ফ্যান বয়েস পড়াবো। আর সাথে আরও কিছু পড়াবো হচ্ছে কোরিলেটিভ কানেক্টর বা পেয়ার, কোরিলেটিভ পেয়ার। এই যে দুই ভাগে আমরা এটাকে পড়াবো। হ্যাঁ, দুই ভাগে। তো ফ্যান বয়েজের এখানে আমরা দেখব যে এফে হচ্ছে আমার ফর, এতে হচ্ছে আমার অ্যান্ড, এনে হচ্ছে আমার নর, বিতে হচ্ছে আমার বাট, ডিতে এটা ওতে হচ্ছে আমার অর, ওয়ে হচ্ছে আমার এট, আর এসে হচ্ছে আমার সো। এইখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্সার হচ্ছে কি? সো। আমার অ্যান্সার হচ্ছে সো। বলেন ভাই, এর চাইতে সহজ আর কিছু আছে? সিম্পলি জাস্ট আমরা মনে হয় এই কনজাংশনটা কোঅর্ডিনেট ক্লজ পড়ার সময় 2 নম্বরে দেখবো, হয়তো একটু পরে দেখবো একটা গ্লান্সে, সেখানে 2 নম্বর তথ্য দিয়ে আমরা ইজিলি বিশেষের মতো একটা কোয়েশ্চেন সলভ করছি। আমি জানি না কীভাবে পিএসসি কোয়েশ্চেন করেছে, যাই হোক, ওটা গেল হচ্ছে 2। এবার 3 নম্বর প্রশ্নটা দেখেন। 3 নম্বর প্রশ্ন বলছে যে আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স, মানে কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে তুমি আইডেন্টিফাই করে যে 4টা অপশান দিছে। এখন আপনি হয়তো বলবেন যে ভাইয়া আপনি তো হচ্ছে ক্লজ পড়াচ্ছেন, তো সেন্টেন্সের ব্যাপারটা দেখেন আমি বলি আপনাকে, আপনি ক্লজ পড়লেন আর স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স যে 3 প্রকার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এইটা পড়লেন না। এটা ভাই কেমন যেন হয়ে গেল, মানে কক্সবাজার ঘুরতে গেলেন কিন্তু সমুদ্রে গোসল করলেন না, ব্যাপারটা এইরকম। মেলায় গেলেন অথচ দোলনায় চললেন না, কিছু ক্রয় করলেন না, ব্যাপারটা এইরকম হয়ে গেল। ক্লজ ছাড়া এই যে স্ট্রাকচার অনুযায়ী 3 প্রকার যে সেন্টেন্স, ইম্পসিবল। আপনি ক্লজ যদি বুঝে যান
তাহলে আপনি ইজিলি বলতে পারবেন এটা কম্পাউন্ড সেন্টেন্স নাকি এটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, ওই জায়গা আমরা আলোচনা করব, সমস্যা নাই, এটা গ্লান্স দেখলে বুঝতে পারবেন কী কী আলোচনা করবো। তো উত্তরটা দিয়ে আগে দেখি কোনটা উত্তর হচ্ছে। বলছে আইদার ইউ ডু ইট অর ইউ উইল বি ফাইন। আচ্ছা ওকে ফাইন, আমরা এখানে দেখছি যে আমাদের আছে এখানে আইদার ডট ডট কি অর আছে। এই কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা পড়বো তখন দেখব সেটা আইডেন্টিফাই করার বেশ কিছু কৌশল আছে। তার ভিতরে একটা কৌশল হচ্ছে এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকবে। তো এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দুই ক্যাটাগরির, একটা হচ্ছে যে সিঙ্গেল, আর কোরিলেটিভ পেয়ারগুলো কি কি? কোরিলেটিভ পেয়ারগুলো হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড, হ্যাঁ, তারপর হচ্ছে আইদার ডট ডট অর, তারপর হচ্ছে নাইদার ডট ডট নর, তারপরে হচ্ছে অ্যাস ওয়েল অ্যাস। এই যে এই কটা। তো আমি বললাম কি যে এই যে কম্পাউন্ড সেন্টেন্সগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে সাধারণত, পার্মানেন্ট না। একটা কথা বলি, ক্লজ আইডেন্টিফাই করার সময় আমরা অনেকেই কনজাংশন দেখি যে বা কানেক্টর দেখি, কানেক্টর দেখে ফাইন্ড আউট করি যে এটা কোন ক্লজ, কিন্তু এটা ভুল, পুরোপুরি রং কনসেপ্ট। একই কনজাংশন আপনি দেখবেন বা কানেক্টর দেখবেন, সেটা অ্যাডজেক্টিভ ক্লজ করছে, সেটা নাউন ক্লজ করছে, সেটা অ্যাডভার্ব করবে না, অ্যাডভার্বগুলো আলাদা করতেছে। তো এই কানেক্টর দিয়ে কি আপনি পারছেন না, কি দিয়ে করতে হবে সেটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে সাধারণত কথা যে কম্পাউন্ড সেন্টেন্সগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তাহলে আমরা দেখছি যে এখানে আইদার ওয়ার আছে তো আইদার ওয়ার, তার মানে এটা হওয়ার কি একটা চান্স আছে। আর একটা ব্যাপার দেখতে হবে যে এই যে কোঅর্ডিনেট কনজাংশনগুলো, এইগুলো দ্বারা যে দুইটা জিনিস যুক্ত হবে, সেই দুইটা ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে। ব্যাপারটা বুঝছেন? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে সে নিজে আলাদাভাবে নিজের অর্থ সম্পূর্ণ করতে পারবে। দেখেন ইউ ডু ইট, তুমি এটা করতে পারো, বা ইন্ডিপেন্ডেন্ট মানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, সমস্যা নেই। একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আছে তো। একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আছে তো। তার নাম্বার মানে কি? 1 নম্বর অ্যান্সার রাইট, 1 নম্বর টিক দিয়ে দিই। পরের অপশানগুলো দেখি। আনলেস ইউ ডু ইট ইউ উইল বি ফাইন, ইউ ডু ইট ইন্ডিপেন্ডেন্ট, ইউ উইল বি ফাইন ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এই যে কনজাংশনের ব্যাপারটা এখানে আছে কি? নাই, এটা হওয়ার কোনো চান্সই নেই। এবার 2 নম্বরে দেখেন ডু ইট ওর, এই যে ওর আছে না কোথায়? এই যে ওর আছে একটা কনজাংশন পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা। এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে। আরেকটা বিষয় হচ্ছে ইউ ডু ইট বলতে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ডু ইট মানে তোমাকে করতে বলতেছে না, এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে, সাবজেক্টটা হচ্ছে আমার কি ইউটা এখানে উজ্জ্ব আছে, বাট এক প্রকার আছে কিন্তু সেটা উজ্জ্ব আছে, আমরা দেখতে পাচ্ছি না। সেই সেন্স দিয়ে আমাদের এটাও ঠিক হচ্ছে, তাই না? ঠিক হচ্ছে, ওকে ফাইন। এরপরে সেন্টেন্সটা দেখেন, ইউ হ্যাভ টু ডু ইট আদারওয়াইজ আই উইল ফাইন ইউ। দেখেন সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এখানে একটা কি আছে? কনজাংশন বা কানেক্টারও আছে। তে এইরকম এখন প্রশ্ন বলতে পারে যে ভাই এইখানে হচ্ছে যেহেতু এই লিস্টে কনজাংশনটা নেই, সেহেতু এখানে কম্পাউন্ড হওয়ার কোনো চান্স নেই। এটা বলা যাবে না, কারণ আমি এগুলো বললাম যে এগুলো সাধারণত। মেন কথা হচ্ছে যে তাদের ফাংশন দেখতে হবে এবং দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তো এটা ওই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই কনজাংশনটা দিয়ে যুক্ত আছে, তার মানে এটা হওয়ার একটা চান্স রাখে। কারণ কথা হচ্ছে ভাই আপনি 4টার ভিতরে 3টাই তো ঠিক বলে দিলেন, তো আমার রাইট অ্যান্সার কোনটা? টেকনিক্যালি এই 3টা সেন্টেন্সই সঠিক। এটা কি অনুযায়ী? টেকনিক্যালি এই 3টাই হচ্ছে কি রাইট। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের টিক দিতে হবে একটাই। কোনটাই টিক দিব? দেখেন এই যে আদারওয়াইজ আছে না, এই ওয়ার্ডটা কানেক্টর বা কনজাংশন হওয়ার পাশাপাশি কনজাংটিভ অ্যাডভার্ব হওয়ার একটা চান্স রাখে এই আদারওয়াইজটা। তো যদি অ্যাডভার্ব হয়ে যায় তাহলে ও তো সেন্টেন্সকে যুক্ত করতেছে না, এই সেন্সে এইটা একটা না হওয়ার সম্ভাবনা কেটে গেল একটু। ঠিক আছে, এরপরে দেখেন ডু ইট অর আই শ্যাল ফাইন ইউ। বললাম যে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্তর পাশাপাশি দুটাকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে, কিন্তু এখানে আমরা প্রথমত এটা উজ্জ্ব আছে প্রথমত আমরা দেখছি যে এখানে কোনো সাবজেক্ট নাই, যেহেতু ইম্পারেটিভের বিষয়টা চলে আসছে, ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত হয়েছে, সেহেতু এটাকেও আমরা বাদ দেওয়ার একটা সম্ভাবিলিটি পাচ্ছি। বাট এই যে আইদার অরের ব্যাপারটা দেখেন,
এখানে কোন দিক দিয়ে কাটবেন আছে, এখানে কোঅর্ডিনেট কনজাংশন, আবার এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজও যুক্ত আছে, দ্যাটস এই জিনিসটা হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমার কাছে মনে হয়েছে। ঠিক আছে, এখানে আরেকটা কথা আছে, এই যে আইদার ডট ডট ওয়ার ইউ উইল বি ফাইন। হ্যাঁ, কিন্তু ওই কথা আমি বলবো না, ওই কথা যদি বলি তাহলে এখানে অ্যান্সারই আমরা খুঁজে পাবো না। হ্যাঁ, এবং এটা অনেক দূরের বিষয়, ওটা বলবো না। তো এখন যাই হোক, আমার অ্যান্সার হচ্ছে এই যে আইদার ওয়ার। ঠিক আছে, ঠিক আছে, আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, এইটা বুঝতে পারছেন। তো এই তিনটা গেল হচ্ছে আমার কালকের কোয়েশ্চেন। এবার আমরা যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন এবং ক্যাটাগরি নিয়ে আলোচনা করছি, সেহেতু আমরা এবার একটু অতীতের দিকে যাই, অতীত বিশেষগুলোর দিকে যাই, সেখানে কীরকম প্রশ্ন আছে দেখেন। এই যে দিস ইজ দ্য বুক আই লস্ট, এর একটা প্রশ্ন দিচ্ছি, এটা কততে আসছিল? এই প্রশ্নটা আসছিল হচ্ছে 37, এটা আসছিল 37-এ। হ্যাঁ, তে দিস ইজ দ্য বুক আই লস্ট, দ্যাটটা নাই, যাক ব্যাপার নাই। আই লস্ট আন্ডারলাইন করছে, দিয়ে এখন বলছে যে এটা কোন ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি হচ্ছে অ্যাডভার্ব নাকি হচ্ছে আপনার নন ফাইনাইট, যে কোনো অপশান দিল। বেসিক্যালি হচ্ছে আমাদের তিনটা, তাই না? এক নম্বরে হচ্ছে কি নাউন, 2 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 নম্বরে অ্যাডভার্ব, এই তিনটা হচ্ছে মেন। আর একটা যে কোনো দিল আর কি, ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিল। অপশানে কী আছে সেটা পরে, আমরা এখন অ্যানালাইসিস করি এটা কোন ক্লজ। দেখেন, একটু ভালো করে দেখলে আপনি দেখবেন যে 1 নম্বরে আমাদের যে স্ট্রাকচারটা, 4 নম্বরে সেই স্ট্রাকচারটাই কাজে লাগছে। দেখেন, প্রথমে একটা নাউন আছে এবং দ্যাট আই লস্ট, যেটা আমি হারিয়েছি, এখানে দ্যাটটা নাই, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করব। রিডিউস সেন্টেন্স, একটা সেন্টেন্স মানে কী সাবজেক্ট উজ্জ্ব থাকে বা কতগুলো বাদ দিয়ে দেয়, যোগ করে, সব কিছু আছে। ক্লজ একদম অন্যরকম লেভেলের একটা টপিক, আমরা পড়বো। দ্যাট আই লস, যেটা আমি হারিয়েছি, তার মানে এই ক্লজটা আমার এইটাকে ফাইন্ড আউট করছে, বলতেছে। অথবা এটা হচ্ছে আমার একটা অ্যান্টিসিডেন্ট, যেটা তথ্য দিচ্ছে আমার কার সম্পর্কে, এই ক্লজ সম্পর্কে। দ্যাটস আই লসটা হবে আমার কি অ্যাডজেক্টিভ ক্লজ বা হচ্ছে রিলেটিভ ক্লজ। ওকে, ব্যাপারটা বুঝলেন? এরপরে এই প্রশ্নটা, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হোয়াট, মানে লোহা গরম থাকা অবস্থায় আঘাত করো। বাংলা অর্থটা জানবেন। এটা কোথায় কততে আসছিল? এটা আসছিল 38-এ। হ্যাঁ, এটা আসছিল 38-এ। হোয়াইল দ্য আয়রন ইজ হট, এটা কোন ক্লজ বলেন? এটা কোন ক্লজ? হোয়াইল, যখন এই হোয়াইল দেখা মাত্রই আমরা যখন পড়বো অ্যাডভার্বিয়াল ক্লজ, তখন সুন্দর করে আমরা হোয়াইল দেখা মাত্রই এখানে টাইম কথাটা নিয়ে চলে আসবো। এমনিতেই চলে আসবে টাইম। পুরো ক্লজটা কাকে মডিফাই করছে? স্ট্রাইককে, তার মানে হচ্ছে ভার্বকে মডিফাই করতে পারে শুধুমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে কি অ্যাডভার্ব মডিফাই করতে পারে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, নিজেকে, এবং পুরো সেন্টেন্সকেও করতে পারে। ঠিক আছে, আনফরচুনেটলি। তো যাই হোক, এটা হচ্ছে ভার্বকে করছে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম ক্লজ। তাহলে এটা যদি উত্তর দিই তাহলে এটা হবে কি অ্যাডভার্ব ক্লজ। ব্যাপারটা বুঝতে পারছি আমি। এবার 6 নম্বর প্রশ্ন, উই মাস্ট নট বি লেট ইয়েলস, এখানে কমা আছে, কমার অনেক দাম আছে ভাই। কমাটা যদি এইখানে হয়ে যায় তাহলে অর্থ পাল্টে যাবে। কমার অনেক দাম আছে, এটাও পড়বো আমরা, সমস্যা নাই। উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। এখন বলতেছে যে এই সেন্টেন্সটা কী সেন্টেন্স? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। বলেন এটা কী সেন্টেন্স হবে? আপনাকে দিয়ে দিল সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। বলেন কোনটা হবে? আমরা দেখছি এখানে কি আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এলস দিয়ে দুইটা যুক্ত হয়েছে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট যোগ ক্লজ বা কানেক্টর যোগ ইন্ডিপেন্ডেন্ট। এই ক্লজ, এই স্ট্রাকচারটা কার? আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স, তার মানে এটা আমরা বুঝে গেলাম যে এটা হচ্ছে আমাদের কি কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, বুঝতে পারলেন? তো এই ছিল হচ্ছে আমাদের ক্যাটাগরি 1-এর কোশ্চেন। এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি 1-এর কোশ্চেন। হ্যাঁ, আমরা ক্যাটাগরি 1-এ কীরকম কোশ্চেন হয় সেটা একদম রিসেন্ট বিসিএস থেকে অতীতে যে প্রশ্নগুলো আসছে সেটা দেখলাম। এখন আমরা ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4-এর প্রশ্নগুলো দেখব। ওকে, চলেন। ফাইন,
তো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে হচ্ছে আমাদের প্রশ্ন কীরকম হয়, এটার হচ্ছে 1 নম্বর ক্যাটাগরি। হ্যাঁ, এবার আমরা ক্যাটাগরি 2 আলোচনা করব। ওকে, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি 2। এখানে লিখি ক্যাটাগরি 2। প্রশ্ন ক্যাটাগরি 2। প্রশ্ন ক্যাটাগরি 2তে আমাদেরকে বলবে যে 2 সেন্টেন্সেস জয়েন, 2টা বাক্যকে যুক্ত করো। 1 নাম্বার সাবটাইপ, এগুলো হচ্ছে সাবটাইপ, এগুলো হচ্ছে সাবটাইপ। সাবটাইপ একে বলবে উইথ আ নমিনাল ক্লজ, মানে আপনাকে 2টা বাক্য দিয়ে দিবে আলাদা আলাদা, এরপরে বলবে আপনি এগুলোকে নাউন ক্লজের মাধ্যমে যুক্ত করো। নাউন ক্লজ না জানলে আবার কিভাবে এগুলোকে যুক্ত করে সিস্টেম না জানলে পারা যাবে না। তারপরে 2 নাম্বার সাবটাইপে বলবে যে উইথ আ রিলেটিভ ক্লজ, একই কথা, যে 2টা বাক্য দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি কি করবেন, রিলেটিভ ক্লজ দিয়ে যুক্ত করবেন। ঠিক আছে। 3 নাম্বার সাবটাইপে বলবে আপনাকে যে উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, একই কথা, যে 2টা সেন্টেন্স দেওয়া থাকবে, এখন ওই 2টা সেন্টেন্সের ভিতরে আপনি একটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বানায় যুক্ত করবেন। ঠিক আছে, মানে 2টা সেন্টেন্সকে একটা করবেন, গেল। এবার 4 নাম্বারের সাবটাইপে বলবে আপনাকে যে উইথ আ পার্টিসিপল ফ্রেজ অ্যান্ড নন ফাইনাইট ক্লজ। নন ফাইনাইট ক্লজের ব্যাপারটা বুঝলাম, যে ক্লজ করার সময় আমরা হচ্ছে ক্লজ নিয়ে আলোচনা করতেছি, সেটা ফাইনাইট হোক নন ফাইনাইট হোক, কিন্তু ফ্রেজের ব্যাপারটা আসতেছে যে হচ্ছে ফ্রেজ আর ক্লজ ব্যাপারটা অনেকটা সেন্টেন্সের কী সেটা পরে বুঝতে পারবেন। অ্যাট এ গ্লান্সে দেখবেন আমরা ফ্রেজ এবং ক্লজ নিয়ে পার্থক্য নিয়েও আলোচনা করব। ঠিক আছে, পার্টিসিপল ফ্রেজ না হলে হবে না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। আপনি হচ্ছে সেন্টেন্স রিউজ করেন না, কিছু হচ্ছে তুলে দেন, উজ্জ্ব থাকে, সেই ব্যাপারটা আমরা আলোচনা করব এই জায়গায়। তাই আমি যদি একটু ভিজিবল করি যে উইথ এ নমিনাল ক্লজ, হ্যাঁ, ধরেন আপনাকে 2টা বাক্য দিল, বাক্যগুলো কীরকম, যে হি ইজ অনেস্ট, আগে দিল ধরেন যে হি ইজ অনেস্ট, সে সৎ। হ্যাঁ, এটা আপনাকে একটা কি দিল, বাক্য দিল। আরেকটা দিল হচ্ছে কি, আই নো দিস, আই নো দিস, এই আপনাকে 2টা বাক্য দিল। ঠিক আছে, এখন বলছে যে আপনি কি করেন, এই বাক্য 2টাকে যুক্ত করবেন কিসের মাধ্যমে, নমিনাল ক্লজের মাধ্যমে। হ্যাঁ, নমিনাল ক্লজের মাধ্যমে। নমিনাল ক্লজ মানে কি, নাউন ক্লজ, এর অপর নাম হচ্ছে কি নাউন ক্লজ, পড়বো আমরা, সমস্যা নেই। তো এখন কোনটাকে নাউন ক্লজ বানাবো, কিভাবে যুক্ত করব, সব কিছু আমরা দেখবো। তবে আমি কত সহজভাবে করি দেখেন, যে এর অ্যান্সারটা হবে যে আই নো, হ্যাঁ, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এই তো অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা কি অ্যান্সার, জয়েন অ্যান্সার। এই 2টা বাক্যকে আমরা যদি যুক্ত করি উইথ নমিনাল ক্লজ দিয়ে, তাহলে আমার সেন্টেন্সটা হবে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, তাই তো, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, হয়ে গেল, নমিনাল ক্লজের মাধ্যমে আমার যুক্ত হয়ে গেল। এবার ধরেন আপনাকে কি যে রিলেটিভ ক্লজ দিয়ে যুক্ত করতে বললো। হ্যাঁ, রিলেটিভ ক্লজে আপনাকে ধরেন 2টা বাক্য দিল এরকম, যে দ্য গার্ল ইজ মাই সিস্টার। হ্যাঁ, 2টা বাক্য দিল, ধরেন এটা 1 নম্বর বাক্য দিল যে দ্য গার্ল ইজ মাই সিস্টার, মেয়েটা আমার বন্ধু, মেয়েটা আমার বোন আর কি। 2 নম্বর বাক্যটা দিল কি, দিতে পারে যে ইউ স হার লাস্ট নাইট, ইউ স হার কি লাস্ট নাইট, NIGHT নাইট, তুমি যাকে হচ্ছে তুমি গত রাত্রে দেখেছিলে। এটাকে কিসের মাধ্যমে যুক্ত করতে বললো, রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ বা হচ্ছে এর অপর নাম কি, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। জয়েন্ট সেন্টেন্সটা কি, ওই একই কথা আবার, যে কোনটাকে হচ্ছে ক্লজ বানাবো, কিভাবে বানাবো, সমস্যা নাই। দেখেন এর উত্তরটা হবে যে দ্য গার্ল, আমি এটাকে জয়েন করছি, হ্যাঁ, এটাকে জয়েন করছি, জয়েন যদি করি তাহলে দ্য গার্ল হোম, দ্য গার্ল হোম ইউ স লাস্ট নাইট, NIGHT লাস্ট নাইট ইজ মাই সিস্টার, এই তো, এই হচ্ছে আমার কি
এই রিলেটিভ ক্লজ বানা হয়ে গেল। দ্য গার্ল এইটুক আর ইজ মাই সিস্টার এইটুক হচ্ছে আমার মেন সেন্টেন্স, বাট এই যে হোম ইউ স হার লাস্ট নাইট এটা হচ্ছে আমার ক্লজ। এই রিলেটিভ ক্লজ হলে তার পূর্বে একটা নাউন থাকে, আছে, এটা অ্যান্টিসিডেন্ট। ব্যাপারটা বুঝলেন? এই অ্যাডভার্বের উদাহরণ দিব নাকি? দেখেন অ্যাডভার্বের একটা উদাহরণ দিই। ও অ্যাডভার্বের উদাহরণ তো একটা সহজ আছে, ওই যে বিসিএসের কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা যে স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, না? তো আপনাকে দুইটা সেন্টেন্স দিল, ধরেন এখানে যে দ্য আয়রন, হ্যাঁ, ইজ হট, লোহাটা গরম হয়ে আছে, তারপরে ইউ স্ট্রাইক, তাই না? সরি, ইম্পারেটিভ সেন্টেন্স বানাতে হবে, STRIK, স্ট্রাইক ইট নাও, স্ট্রাইক ইট নাও। এই দুইটা দিল আপনাকে বাক্য। এখন এটাকে বলছে কি করো? অ্যাডভার্বিয়াল ক্লজের মাধ্যমে যুক্ত করো, অ্যাডভার্বিয়াল ক্লজ এর মাধ্যমে যুক্ত করো। ওকে, তো জয়েন্ট সেন্টেন্সটা কী হবে? আমরা তো তখন দেখলাম জয়েন্ট সেন্টেন্সটা হবে আমাদের এইরকম যে স্ট্রাইক, STRIK, স্ট্রাইক হোয়াইল, যখন দ্য আয়রন কি ইজ হট, দ্য আয়রন ইজ হট। পুরো সেন্টেন্সের এগুলো ভ্যানিস, স্ট্রাইক আর হোয়াইল দ্য আয়রন ইজ হট, এটা হচ্ছে আমার কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ, কারণ সে হচ্ছে ভার্বকে মডিফাই করছে এবং এটা টাইম বোঝাচ্ছে, তাহলে অ্যাডভার্ব অফ কি? টাইম, অ্যাডভার্ব অফ টাইম ক্লজ, অ্যাডভার্ব অফ টাইম ক্লজ। ঠিক আছে ভাইয়া, বুঝলেন ব্যাপারটা? মানে ক্যাটাগরি 2-তে কীরকম প্রশ্ন আসবে, এরকমভাবে প্রশ্ন আমার যে পার্টিসিপল বলবে, এগুলো আসবে, সমস্যা নাই, আমরা সেগুলো ধীরে ধীরে দেখবো। তাই আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এখান থেকে কী রকম লেভেলের প্রশ্ন আসে। ওকে ওকে, বুঝতে পারছেন ব্যাপারটা? আমি আশা করি বুঝতে পেরেছেন। এই গেল হচ্ছে আমার ক্যাটাগরি 2। এবার আমরা যাব ক্যাটাগরি 3-তে। এটা হচ্ছে আমার ক্যাটাগরি 3। এটা হচ্ছে আমার ক্যাটাগরি 3। ওকে, ক্যাটাগরি 3-তে আপনাকে কি বলবে? একাধিক সেন্টেন্স যোগ উইথ অল সাবটাইপ। মানে এতক্ষণ তো আপনি 2টা করে যুক্ত করলেন, তাই না? এখন আপনাকে 3টা দিতে পারে, 4টা দিতে পারে, 5টাও দিতে পারে, আরও অধিক যত দিতে পারে। ওই সবগুলো যুক্ত করেন এই 4টা সাবটাইপ দিয়ে। হ্যাঁ, এই 4টা সাবটাইপ দিয়ে। একটা বিষয় জেনে আপনি খুশি হবেন যে ইংরেজিতে যত সেন্টেন্স যুক্ত করা আছে সেগুলো আর মহাভারত থেকে, অতীতের সেই মেসোজয়িক যুগ থেকে, প্রাচীন যুগ থেকে, ব্রোঞ্জ যুগ থেকে, ওই যুগ থেকে এসে যুক্ত হয় না সেন্টেন্সগুলো, ল্যাটিন থেকে যুক্ত হয় না, এইগুলোই দিয়ে যুক্ত হয়। আপনি বড় সেন্টেন্সকে ক্যাচ করতে আর কি আপনাকে অন্য কোথাও যাওয়া লাগবে? ক্লজ চ্যাপ্টারটা আপনি পড়লেই দ্যাটস এনাফ। আপনি 85% বড় কোয়েশ্চেন সলভ করতে পারবেন, মানে বড় সেন্টেন্স বুঝতে পারবেন। আর বাকি হচ্ছে কত পার্সেন্ট? 15%। বাকি 15% আমাদের ফ্রেজ লাগে, ওটাও দেখবো, সমস্যা নেই। তো একাধিক সেন্টেন্স আপনাকে কি বলবে? এই ক্লজটি দিয়ে যুক্ত করো, আর যত বড় সেন্টেন্স আছে এগুলোই যুক্ত আছে সেগুলোর ভিতরে, দেখবো আমি, সমস্যা নাই, জাস্ট ওয়েট, দেখতে থাকেন। এই গেল হচ্ছে আমার ক্যাটাগরি 3। উদাহরণ না দিই, এবার টাইম লাগবে, আমরা আগাবো। এবার হচ্ছে বড় সেন্টেন্স, এবার হচ্ছে ক্যাটাগরি 4। এবার ধরেন হচ্ছে ক্যাটাগরি 4। ক্যাটাগরি 4-এ বলবে যে বড় সেন্টেন্সকে স্প্লিট করে ছোট সিম্পল সেন্টেন্স বানাও। এইখানে তার উল্টো কাজটা, বড় সেন্টেন্স বানা হয়ে গেল, এখন ওরাই বড় সেন্টেন্স দিচ্ছে আপনাকে, আপনি কি করবেন? ওইগুলোকে ছোট ছোট সেন্টেন্স বানাবেন। ছোট ছোট কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স বানাবেন। চলেন একটা উদাহরণ দেখেন। এখানে একটা উদাহরণ দিছে যে হোয়াইল হি ওয়াজ স্পিকিং এ ম্যান এন্টার্ড অ্যান্ড টোল্ড দ্যাট দ্য প্রিন্স হ্যাড সাডেনলি ডেড। সেন্টেন্সটা কি ছোটো মনে হচ্ছে? বিশাল বড় সেন্টেন্স। হোয়াইল হি ওয়াজ স্পিকিং এ ম্যান এন্টার্ড অ্যান্ড টোল্ড দ্যাট দ্য প্রিন্স হ্যাড সাডেনলি ডেড। এখন এই সেন্টেন্সটাকে আপনি কি করবেন? ছোট ছোট সেন্টেন্স বানাবেন। ঠিক আছে, দেখি ছোট ছোট সেন্টেন্স কী কী বানানো যায়। আমার হোয়াইল তো কনজাংশন ভ্যানিশ, তাহলে হি ওয়াজ স্পিকিং, এটা একটা সেন্টেন্স। আমরা সেন্টেন্স বানাতে পারছি কি? হি ওয়াজ স্পিকিং, এটা একটা সেন্টেন্স একটা পাচ্ছি যে হি ওয়াজ স্পিকিং। দেখেন তো, এটা একটা সিম্পল সেন্টেন্স না? হি ওয়াজ স্পিকিং, এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এ ম্যান এন্টার্ড, এটা একটা সেন্টেন্স। এ ম্যান এন্টার্ড, এটা একটা সেন্টেন্স। এ ম্যান এন্টার্ড, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। এরপরে অ্যান্ড টোল্ড, এই যে টোল্ডটা একটা সেন্টেন্স।
টোল্ড একটা সেন্টেন্স। কেমনে ভাই? সমস্যা নাই, বোঝা যাবে না, ধৈর্য ধরেন। লেকচার কমপ্লিট করার পরে বলবেন। টোল্ড বলতে এখানে একটু ব্যাপারটা দেখেন, হোয়াইল হি ওয়াজ স্পিকিং, যখন সে কথা বলছিল এম্যানেন্ট একটা মানুষ ঢুকলো অ্যান্ড টোল্ড বললো, তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে আমার দ্য ম্যান, মানুষটা, হ্যাঁ, দ্য ম্যান টোল্ড বললো সামথিং, সামথিং। ওকে, কমপ্লিট। এই যে দ্য ম্যান টোল্ড সামথিং, এইটাকে পুরোটাকে রিডিউস করে করা হয়েছে অ্যান্ড টোল্ড এবং বললো। ব্যাপারটা বুঝছেন? এই রিডিউসের ব্যাপারটা আমরা দেখবো, সমস্যা নাই, জাস্ট ওয়েট। এরপরে পরের সেন্টেন্স কি পাওয়া যায়? এটা সিম্পল সেন্টেন্স, দ্য প্রিন্স হ্যাড সাডেনলি ডেড, এটা একটা সেন্টেন্স। দ্য প্রিন্স, দ্য প্রিন্স হ্যাড সাডেনলি ডেড, রাজকুমার হুট করে মারা গেল। আপনি অর্থ না জানলেও দেখেন এই বড় সেন্টেন্সটা অর্থ যদি নাও জানেন, আপনি সেন্টেন্সগুলো যখন ভাঙতে শিখবেন, এই সে 4টা সেন্টেন্সকে যুক্ত করে এই সেন্টেন্সটা বানানো হয়েছে। কাহিনী বুঝতে পারছেন ভাই? আমি আশা করি আপনি হচ্ছে আমার যে ক্যাটাগরি 4 রকমের প্রশ্ন আসবে সেটা আপনি বুঝে গেছেন। আমার একটা গ্লান্সের 1 নম্বর যেটা টপিক ছিল যে কেন পড়বো প্রশ্ন ক্যাটাগরি অ্যানালাইসিস, সেটা কমপ্লিট। এখন আমরা অ্যাট এ গ্লান্সে যাব। তো অ্যাট এ গ্লান্সে যাওয়ার আগে আমরা কিছু সুন্দর একটু ফিল করি বিষয়টাকে। ধরেন ক্লজ বিষয়টাকে একটু ফিল করি, যে আপনাকে একটা বাক্য দেওয়া হলো। কি বাক্য? যে দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি যখন মানে ভিড় যখন হচ্ছে গোলমাল করতে শুরু করলো, তখন ঘরটি ছেড়ে চলে গেল যাতে কেউ তাকে দেখতে না পায়। ভাই আপনি দেখছেন একটা সেন্টেন্স এত বড় করার কি দরকার? বাট দরকার আছে তো, জানো, যে লোকটি দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি যখন মানে ভিড় হচ্ছে গোলমাল করতে শুরু করলো, তখন সে রুম ছেড়ে চলে গেল যাতে কেউ তাকে দেখতে না পায়। একটা সেন্টেন্স। আচ্ছা, এটা কঠিন মনে হতে পারে। আপনার বন্ধুকে ধরেন, আপনি একটা সিম্পল সেন্টেন্স বলছেন, সিম্পল সেন্টেন্স না, আপনি তাকে একটা বাক্য বলছেন যে তুই এখানে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাক যতক্ষণ না পর্যন্ত আশিক এসে রহিমকে বলবে যে তুই চলে যা, না হলে করিম এসে তোকে মারবে। ভাই হয় না এরকম? হয়তো এই কঠিন বাক্য, যে তুই এখানে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাক যতক্ষণ না সে এসে ওকে বলবে যে করিম এসে তোকে মারবে, তা তুই চলে যা, না হলে করিম তোকে এসে মারবে। একটা বাক্য। এই যে বড় বাক্য, জটিল একটা ভাব, এই ভাবগুলো প্রকাশ করি আমরা আমাদের ক্লজের মাধ্যমে। চলেন একটা সেন্টেন্স দেখি। এই যে এখানে দেখলাম যে, আর এই সেন্টেন্স যে গঠন করবেন আপনি, এই যে বড় বড় সেন্টেন্স কি, এটাকে যদি বলি যে হচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে থাকা বা আপনার বন্ধু এসে, এটাকে আপনি ইংরেজিতে বলেন, তা আপনি কি করবেন? ট্রান্সলেট করবেন। তো ট্রান্সলেট কোত্থেকে আসবে? ট্রান্সলেট করতে গেলে তো আপনাকে বাক্য গঠন করা লাগবে। তো বাক্য কোত্থেকে আসে? বাক্য আছে ক্লজ থেকে। বললাম যে 85% আপনার ক্লজ থেকে, আর বাকি হচ্ছে 15% আছে ফ্রেজ থেকে। তো ফ্রেজ আগে না ক্লজ আগে? ক্লজ অনেক বড় চ্যাপ্টার। তো ক্লজ পড়লে পারে এই ট্রান্সলেট করা কোনো ব্যাপার? হ্যাঁ, চলেন দেখি ক্লজগুলো কীভাবে কাজে লাগে। আই নো, আমি জানি দ্যাট যে দ্য ম্যান হুই স্টুড নিয়ার দ্য ডোর, ওই উদাহরণটাই দিছি। দরজার সামনে দাঁড়িয়ে আছে, লেফট দ্য রুম কোয়াইটলি, রুম ছেড়ে চলে গেল টু অ্যাভয়েড বিং নোটিস, যাতে কেউ তাকে লক্ষ্য না করে। হোয়েন দ্য ক্রাউড বিকেম নয়েজি, যখন জনতা গোলমাল করতে শুরু করলো। এই সেন্টেন্সটা একটু ভাঙি ভাই। দেখেন এই যে আই নো, এই যে আই নো, হ্যাঁ দেখেন এই যে আই নো ব্যাপারটা, আই নো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, বোঝা গেল ব্যাপারটা? তারপরে এই দ্যাট থেকে শুরু করে একবারে নয়জি পর্যন্ত পুরোটাই হচ্ছে আমার নাউন ক্লজ। দ্যাট থেকে শুরু শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে আমার নাউন ক্লজ। কেন নাউন ক্লজ, এটা আমরা পরে ব্যাখ্যা করব। এখন দেখব যে এই নাউন ক্লজের ভিতরেও আবার অ্যাডজেক্টিভ ক্লজ থাকতে পারে, অ্যাডভার্ব ক্লজ থাকতে পারে, অ্যাডভার্ব ক্লজের ভিতরে আবার অ্যাডজেক্টিভ ক্লজ থাকতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজের উপর আবার অ্যাডভার্ব থাকতে পারে, নাউন থাকতে পারে, সব কিছু একটা আরেকটার সাথে খুবই রিলেটেড। নাউন ক্লজগুলো এখান থেকে। এরপরে এই যে হু স্টুড নিয়ার দ্য ডোর, ঠিক আছে, এটা কি ক্লজ হবে দেখেন তো? এর সামনে ম্যান আছে না, এর অ্যান্টিসিডেন্টটা নাউন না, নাউনের পরে হু স্টুড দ্য ডোর, যে দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাহলে এটা কোন ক্লাস? অবশ্যই এটা রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ। কি? হু স্টুড নিয়ার
দ্য ডোর। এটা কোন ক্লজ হলো? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। ওকে, এরপরে দেখেন টু অ্যাভয়েড বিং নোটিসড, এটা কি ক্লজ? এটা একটা ক্লজ। টু অ্যাভয়েড বিং নোটিসড, নোটিস, এটা কি ক্লজ? এটা হচ্ছে নন ফাইনাইট ক্লজ, নন ফাইনাইট ক্লজ। আর বাকি থাকে কি, যে হোয়েন দ্য ক্রাউড বিকেম নয়েজি, হোয়েন দ্য ক্রাউড বিকাম নয়েজি, কি এটা কোন ক্লজ? হোয়েন সময় বোঝাচ্ছে না, দ্য ক্রাউড, আর কাকে? নোটিসকে, তাহলে এটা অবশ্যই কি ক্লজ? অবশ্যই কি ক্লজ? আমি তো এখানে পড়া শুরু করি নাই, তার আগেই আমি আশা করি আপনারা অনেকেই ব্যাপারটা ফিল করতে পারছেন। এটা হচ্ছে আমার অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব অফ টাইম ক্লজ, যাক ব্যাপার না, কি ক্লজ পরে অ্যাডভার্ব ক্লজ। এখন কথা হতে পারে যে ভাই এই যে এই লেফট দ্য রুম এইটুক থেকে যাচ্ছে, যদি এটা আমার টপিকে না, হ্যাঁ আমার টপিক বা আমি যে উদ্দেশ্য দেখালাম যে আপনি যতই বড় সেন্টেন্স করতে যান সেখানে এই ক্লজগুলো নিয়েই কাহিনী হবে। কি ক্লজ নিয়ে? প্রিন্সিপাল ক্লজ নিয়ে, নাউন ক্লজ নিয়ে, অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে, নন ফাইনাইট নিয়ে, অ্যাডভার্ব ক্লজ নিয়ে, পার্টিসিপল ক্লজও আছে, বাট এই সেন্টেন্সে পার্টিসিপল ক্লজ নেই, ব্যাপার না, এই ক্লজগুলো নিয়ে আমাদের ইংরেজির যত বড় বড় সেন্টেন্স। আচ্ছা, এই জায়গাটুকু ফাঁক থাকলো, এইটা কি? এই যে আমি বারবার করে বলছি যে 15% আর একটা জিনিস লাগবে বড় সেন্টেন্স গঠন হতে, ওই জিনিসটা হচ্ছে ফ্রেজ। দ্য রুম এইটা হচ্ছে নাউন ফ্রেজ, কিন্তু লেফটটা সামনে আসে হয়ে গেল ভার্ব ফ্রেজ। এই ক্লজের যেরকম মানে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি করে পড়ছি, ফ্রেজ পড়ার সময় আমরা ওইটা পড়বো, ওকে, সমস্যা নেই। তো এখন এই যে এতক্ষণ যে প্রশ্নের ক্যাটাগরি বা এর প্রয়োজনীয়তা আমি বোঝার চেষ্টা করলাম, সেগুলো আমরা বুঝলাম। এখন এই পুরো প্রজেক্টটাকে শেষ করতে আমাদের কি কি পড়া লাগবে সেইটার একটা আমি প্ল্যান করছি, কোনটা আগে পড়তে হবে, কোনটা কখন পড়তে হবে, সেই প্ল্যানটাই আমি এখন অ্যাট এ গ্লান্স হিসাবে শেয়ার করবো আপনাদের সাথে। ওকে, তো লেটস দ্য নেক্সট হোয়াইট বোর্ড। ওকে ফাইন, এখন আমরা চলে আসলাম আমাদের যেটা হচ্ছে কাঙ্ক্ষিত জিনিস, মানে মেন এক কথায় সূচিপত্র, সেইখানে। ঠিক আছে, আমরা তো দেখলাম এর আগে যে আমাদের এই টপিক থেকে শুধুমাত্র 50 BCS-এই 3টা কোয়েশ্চেন আসছে, শুধুমাত্র এই টপিকটা থেকে। এর আগের BCS-গুলোতেও এসেছে, আমরা দেখালাম, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে সেটাও দেখলাম। তো বিভিন্ন যে অধিদপ্তর আছে, তারপর যে মন্ত্রণালয় আছে, এগুলো থেকে প্রশ্ন আসছে। সবচেয়ে বড় কথা, একটা BCS-এ একটা টপিক থেকে 3টা কোয়েশ্চেন আছে, তাহলে কতটা ইম্পর্টেন্ট। কেন ইমাজিন, এই টপিকটা আমাদেরকে সেরকমভাবেই পড়তে হবে যাতে এইখান থেকে প্রশ্ন আসলে আমরা সেটা সলভ করতে অবশ্যই পারি। যেহেতু BCS এভাবে প্রায়োরিটি দিচ্ছে, তার মানে অন্যান্য পরীক্ষাতে এতে প্রশ্ন আসবেই। দ্যাটস ওয়াই এটাকে পড়ার জন্য আমাদের একটা স্মার্ট প্ল্যান লাগবে। ঠিক আছে, প্ল্যান। তো সেই স্মার্ট প্ল্যানটাকে আমি যেভাবে সাজিয়েছি সেটা এখন শেয়ার করি। এই হচ্ছে আমার স্মার্ট প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী যদি আপনি ক্লজটাকে পড়েন, আমার মনে হয় না যে আপনি অন্তত কোনো পরীক্ষা আটকেবেন। ঠিক আছে, এইভাবে যদি আপনি শেষ করতে পারেন। ওকে, তো এই প্ল্যানের শুরু আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এর আগে, সেগুলো আমাদের প্ল্যানের ভিতরেই কিন্তু আছে। আমি এখন দেখাই আপনাদেরকে, এটা আলোচনা করে আমরা তখন এইভাবে ধীরে ধীরে কি করব, আগাতে থাকবো। ওকে, তো চলেন দেখি আমাদের পড়তে হবে কি ক্লজ। প্রজেক্টটা হচ্ছে আমাদের ক্লজ, এটা হচ্ছে কি অ্যাট এ গ্লান্স, মানে আমাদের কি কি পড়তে হবে, সূচিপত্র। ওকে, প্রথমে আমরা পড়বো হচ্ছে ক্লজ নিয়ে। এই যে ক্লজ বিষয়টা, এটা যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম, প্রথমে আমরা ক্লজ নিয়ে পড়বো। তো ক্লজের ভিতরে কি কি পড়বো, প্রথমে দেখব যে এটা কেন পড়বো, কারণ ও প্রশ্ন 1 নম্বর, যেটা আমার অলরেডি আলোচনা করা হয়ে গেছে এতক্ষণ। কেন পড়বো, বুঝতে পারছেন বিষয়টা, কেন পড়বো, কারণ বুঝেছেন, একই বিষয়। আর প্রশ্ন কিভাবে হয় আমি দেখালাম। ওকে ফাইন, তারপর ধারণাটা কিভাবে আসলো, এই যে ক্লজ, ইংরেজি গ্রামারে এই ক্লজ ধারণাটা কিভাবে আসলো। প্রত্যেকটা টপিকের একটা তো আছে, মানে লক্ষ্য আছে, তাই না, যে কিভাবে আসলো, সোর্স, উৎসটা কি, সেটা জানবো। তারপরে টপিক নিয়ে আলোচনা। এই যে ক্লজ দেখতেছি না, ক্লজের সাথে আরও কিছু যোগ হবে, যোগ বিয়োগ হবে। অলরেডি যারা ক্লাস করছেন, এতক্ষণ যেগুলো করলেন সেগুলো তো বুঝতে পারছেন, বাট তখন একটু আলাদাভাবে আলোচনা করবো। হ্যাঁ, টপিক নিয়ে একটু আলোচনা আছে। তারপরে সংজ্ঞা পড়বো আমরা। এইখানে এসে সংজ্ঞার ক্ষেত্রে আমরা 2টা জিনিস দেখবো। হ্যাঁ, একটা দেখবো হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী, সংজ্ঞা দেখবো, আর একটা দেখবো মডার্ন ইংলিশ গ্রামার অনুযায়ী।
ঠিক আছে, সংজ্ঞাটা আমরা দুইভাবে দেখব ক্লজের। একটা দেখব ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী একরকম, মডার্ন ইংলিশ গ্রামার অনুযায়ী একরকম। ওকে, তারপরে আমরা 5 নম্বরে পড়বো হচ্ছে প্রকার। ক্লজ কত প্রকারের হতে পারে। এখানে এর আগে যেগুলো দেখলাম নাউন, অ্যাডজেক্টিভ, ক্লজ, এগুলো হচ্ছে প্রাইমারি না, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট। ঠিক আছে, প্রাইমারি, ইন্টারমিডিয়েট এবং হচ্ছে অ্যাডভান্স, এই 3 ভাগে ভাগ করব। তো এই এতক্ষণ যেগুলো দেখলেন এগুলো হচ্ছে কি ইন্টারমিডিয়েট লেভেলের। আমরা প্রাইমারি দেখা হয়নি আমাদের এবং অ্যাডভান্স দেখা হয়নি, ওইগুলো দেখবো। ঠিক আছে, প্রকার। তারপরে গেল সেন্টেন্স। হ্যাঁ, এই সেন্টেন্সটা হবে আমাদের স্ট্রাকচার অনুযায়ী। এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সে কতটা ইম্পর্টেন্ট সেটা তো আমরা প্রশ্নতে দেখলাম। এই জায়গাতে এসে আমরা সিম্পলটাকে, কম্পাউন্ডটাকে, কমপ্লেক্সটাকে পড়বো। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখব ক্লজ এবং ফ্রেজের পার্থক্য, যে ক্লজ কি ফ্রেজ কি, যেটা আমি বললাম প্রায় 85% and 15%। ওকে, তো ক্লজ হচ্ছে সবচেয়ে বড়, আমরা দেখবো পরে। তারপরে দেখব ক্লজ এবং সেন্টেন্স। এই জায়গাতে দেখবো যে হচ্ছে ক্লজ এবং সেন্টেন্সের ভিতরে কানেকশনটা কি, ক্লজ এবং সেন্টেন্সের ভিতরে ডিফারেন্সটা কি। ওকে, এইটা হবে আমাদের ক্লজ নিয়ে আলোচনা। ক্লজ নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা, এই যে 8টা ক্যাটাগরিতে ভাগ করছি, এই 8টা ক্যাটাগরি যখন আপনি জানবেন, আমার মনে হয় না আপনার ক্লজ সম্পর্কে অন্তত ফিল করার বিষয়টা কোনো কিছু কমতি থাকবে না। ওকে, এরপর আমাদের যেভাবে প্রশ্ন আসে, ওই যে প্রশ্ন ক্যাটাগরি দেখলাম, ওইগুলোর ভিত্তিতে আমরা এই ক্লজের প্রকার তো প্রায় 15+ ক্লজ দেখব। কিন্তু সবগুলো কি আলোচনা করব? সবগুলো আলোচনা করা লাগবে না। যেগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন আসে সেগুলো আলোচনা করব। কোনগুলো থেকে প্রশ্ন আসে? নাউন থেকে, অ্যাডজেক্টিভ থেকে, অ্যাডভার্ব থেকে, কোঅর্ডিনেট থেকে, পার্টিসিপাল ফ্রেজ থেকে, নন ফাইনাইট থেকে, এগুলো আমরা দেখলাম। কোথা থেকে আসে অলরেডি আমরা দেখে ফেলছি। তো নাউন ক্লজটাকে কীভাবে শেষ করব? নাউন ক্লজের প্রথমে আমরা পড়ব হচ্ছে পজিশন, অথবা এটাকে আপনি বলতে পারেন ফাংশন। মানে নাউন যে ক্লজ, সেটাকে মানে সেটা কোন জায়গায় বসে অথবা সেটার কাজ কি, এটা আমরা প্রথমে দেখব। ঠিক আছে, তারপরে 2 নম্বরে দেখবো নাউন ক্লজের স্ট্রাকচারটা, মানে নাউন ক্লজটা কীভাবে গঠিত হয়। তাহলে তো আমরা যে কোনো নাউন ক্লজ গঠন করতে পারবো, তাই না? আর যখন আমি নাউন ক্লজ গঠন করা শিখে যাব, তখন নাউন ক্লজ আইডেন্টিফাই করা খুব কঠিন কাজ হবে, একদম সিম্পল হয়ে যাবে, যেভাবে আমি করলাম আগেগুলো দেখলাম। তারপরে লিঙ্কিং ওয়ার্ড, নাউন ক্লজ যুক্ত করে কোন লিঙ্কিং ওয়ার্ডগুলো। মানে প্রত্যেকটা ওয়ার্ড যুক্ত করার জন্য আলাদা কিছু লিঙ্কিং ওয়ার্ড আছে, আবার কিছু কমনও আছে, দেখাবো, সমস্যা নেই। তো এই পর্যায়ে আমরা লিঙ্কিং ওয়ার্ড পড়বো। এখানে একটা হচ্ছে আমাদের কি আছে, নোট আছে, এই নোট সহকারে আমরা পড়বো। ঠিক আছে, তারপর আইডেন্টিফিকেশান। হ্যাঁ, আমরা এই জায়গাতে পড়বো আইডেন্টিফিকেশান। মানে অনেক গ্রামারে আছে যে আইডেন্টিফিকেশান অফ ক্লজকে একটা আলাদা চ্যাপ্টার করে ওখানে জাস্ট কয়েকটা রুলস দিয়ে দিয়েছে। তো ভাই, আপনি যদি এই বেসিকগুলো না জানেন, এই যে আগের যে বেসিকগুলো, এইগুলো যদি না জানেন, এই বেসিক সহ পজিশন, স্ট্রাকচার, লিঙ্কিং, এগুলো না জানেন, তো আইডেন্টিফিকেশান দিয়ে আপনি কী করবেন? তো আইডেন্টিফিকেশানেও কিছু আছে, কিছু জিনিস আছে, কয়েকটা নিয়ম আছে, ওই নিয়মগুলো আমরা আলোচনা করবো এইখানে। ওকে, তারপরে 2টাকে যোগ দেখলাম তো, নাউন ক্লজ 2টাকে কীভাবে যুক্ত করে, ওইখানে আমি যুক্ত করলাম, আর এখানে দেখাবো কীভাবে যুক্ত হয়। এখানে হবে 2টা যোগ কীভাবে, কীভাবে যুক্ত হয়, এই সিস্টেমটা এখানে আমরা দেখব। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার নাউন ক্লজ। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এটাকে কেন রিলেটিভ ক্লজ বলা হয়। ওই যে আমরা বিসিএস এর কোশ্চেনটাতে দেখলাম অ্যাডজেক্টিভ অপশনে দেওয়া নাই, কিন্তু আছে রিলেটিভ দেওয়া আছে। তো ইম্পর্টেন্ট কিনা? ইম্পর্টেন্টের সাথে কারণও আছে, একটা যৌক্তিক কারণ আছে। তো এই কারণটা আমরা পড়বো এইখানে। 1 নম্বরে পড়বো এটাকে কেন রিলেটিভ ক্লজ বলা হয়। ওকে, 2 নম্বরে পড়বো স্ট্রাকচার। স্ট্রাকচার যখন আমি জেনে যাবো এখানে কী কী কাঁচামাল লাগতেছে, হ্যাঁ, কী কী কাঁচামাল লাগতেছে, কাঁচামালের বিষয়টা আমরা পড়বো হচ্ছে সিনট্যাক্স আর হচ্ছে সিনট্যাকটিক আইডিয়া কি, যা হোক, বিষয়টা হচ্ছে যে বাক্যের উপাদান। হ্যাঁ, সিনট্যাক্স হচ্ছে বাক্যটা গঠন, আর সিনট্যাকটিক ইউনিট, ইয়েস রাইট, সিনট্যাকটিক ইউনিটটা হচ্ছে যে কাঁচামালগুলো থাকে। হ্যাঁ, ইট তৈরি করার জন্য কাঁচামাল হিসাবে কাদা থাকে, পানি থাকে, ঠিক আছে না, বালি থাকে, ওইগুলো। তো যাও, কোথায় চলে যাচ্ছে, তো স্ট্রাকচারটা যখন জেনে যাব তখন অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। এবার ফাংশন, মানে অ্যাডজেক্টিভ ক্লজটা কীভাবে কাজ করে, ওই যে দেখালাম যে হচ্ছে নাউনকে দেখলাম না আমরা প্রশ্নতে, ওই ফাংশন নিয়ে আলোচনা করব এই জায়গাতে। তারপরে লিঙ্কিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ওয়ার্ড, মানে অ্যাডজেক্টিভ ক্লজকে যুক্ত করার জন্য যে লিঙ্কিং ওয়ার্ডগুলো থাকে, ওই যে 2টাকে যুক্ত করার সময় মিডিল একটা আমি কিন্তু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করছি। হ্যাঁ, আগে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করা শিখবো, তারপরে ওটা থাকে কি থাকে না ওটা পরের আলোচনা। তারপরে 2টাকে যোগ শেষে, 2টা কীভাবে যুক্ত হয় এই সিস্টেমটা এইখানে শিখবো। তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত করার কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। ওকে, এরপর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্বের ক্লজে আমরা যে জিনিসটা পড়বো প্রথমে সেটা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞাটাকে আগে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে, অ্যাডভার্বের ক্ষেত্রে। তারপরে আমরা একটা যুগান্তকারী টেবিল পড়বো।
এক টেবিলের ভিতরে আমরা কভার করব কনজাংশনের লিঙ্কার্সগুলো, সরি অ্যাডভার্বের লিঙ্কার্সগুলো, অ্যাডভার্বের কাজ, অ্যাডভার্বের স্ট্রাকচার। লিঙ্কার দেখব, ওই লিঙ্কারের ফাংশনটা দেখব, এবং লিঙ্কার ফাংশন একসাথে যুক্ত করে ওদের স্ট্রাকচারটা কেমন এরকম দেখবো। তাই অ্যাডভার্বের ক্ষেত্রে কিন্তু আমরা একটা হচ্ছে ছক দেখতে পাই, হ্যাঁ, ওই যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ কি যেন রিজন, কনসেশন, তারপর পারপাস, ম্যানার আছে না অনেকগুলা, কন্ডিশন আছে না, ওইগুলা হচ্ছে দেখেন অ্যাডভার্বে আমরা যদি দুইটা ছক পড়ি, দুইটা ছকের সাথে বিষয়গুলোর নাম একই, কিন্তু এইদিকে এটা হচ্ছে অ্যাডভার্ব আর এটা হচ্ছে কি লিঙ্কার বা কানেক্টর, এই দুইটা ছকের ব্যাপার। তো এইখানে আমরা এই ছকটা পড়বো লিঙ্কারের ছকটা, লিঙ্কারের ছকটা পড়লে ওটা অনেকখানি হয়ে যাবে, ঠিক আছে। ওইখানের মেবি দুইটা কি তিনটা যে হচ্ছে অ্যাডভার্বগুলো, এখানে লিঙ্কারগুলো প্রায় সেম একই। তো যাই হোক, এখানে একটা যুগান্তকারী জিনিস পড়বো, হ্যাঁ, এই জিনিসটা পড়বো আমরা। তারপরে পড়বো অ্যাডভার্ব অফ কন্ডিশন। হ্যাঁ, অ্যাডভার্ব অফ যেটা কন্ডিশন, ওইখানে কিছু জিনিস আমাদের একটু পড়তে হবে। ওই কন্ডিশনের ওখানে আবার হচ্ছে টেন্সের ব্ল্যাক শিফটও আছে। টেন্সের ব্ল্যাক শিফট বুঝেন? ওই যে করার সময় প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ করার সময় এই টেন্স থাকলে ওই টেন্সে যায়, তাই না? ব্ল্যাক শিফট মানে হচ্ছে যে টেন্সে থাকবে তার পরের সেন্টেন্সটাতে সেটা একটা পিছিয়ে যাবে। যাক, বিস্তারিত আলোচনা করবো এখানে, সমস্যা নেই। প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, তাই না? আর পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হবে। যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে নো চেঞ্জ, যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে নো চেঞ্জ। যাই হোক, ওগুলো ওখানে পড়বো। আর শেষে পড়বো দুইটাকে জগ, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ, দুইটা সেন্টেন্স কীভাবে অ্যাডভার্ব ক্লজ দিয়ে কোনটাকে অ্যাডভার্ব বানাবো আমরা এই যে এখানে পড়বো, ঠিক আছে? ওই সিস্টেমটা গেল। এবার পড়বো আমরা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনফিউজিং একটা বিষয় কোঅর্ডিনেটের বিষয়টা। প্রথমে আমরা সংজ্ঞার বেসিকটা কমপ্লিট করব। সংজ্ঞা, এই যে কোঅর্ডিনেটিং ক্লজের সংজ্ঞার বেসিকটা কমপ্লিট করব, ওকে। তারপরে আমরা পড়বো হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার জেনে নিজে নিজে কোঅর্ডিনেট ক্লজ গঠন করব। তারপরে আমরা কনজাংশন, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন তো আমি দেখাই ফেলছি অলরেডি, ওই যে ফ্যান বয়েস আর হচ্ছে কোরিলেটিভ পেয়ারগুলো আর কি, দুই ক্যাটাগরি আছে। কনজাংশন পড়বো, তারপরে কীভাবে বুঝবো এটা কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে এটা একটু ঝামেলা আছে, হ্যাঁ। এইটা আর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যখন আমরা হচ্ছে প্রকারে যাব দেখবো যে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল আর কোঅর্ডিনেটের ভিতরে একটু ঝামেলা আছে, অনেকটা সেম, একটু ঝামেলা আছে। এই কারণে আমরা দেখবো যে কিভাবে এটা হচ্ছে বুঝবো যে এটা কোঅর্ডিনেট ক্লজ, আর তারপরেই দেখবো প্রিন্সিপাল ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজের ভিতরে পার্থক্য, ঠিক আছে। এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কন্ট্রাক্টেড সেন্টেন্স কম্পাউন্ড, মানে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে আমাদের কি সেন্টেন্স গঠন হয় আমরা দেখলাম ওইখানে, কম্পাউন্ড সেন্টেন্স। তে কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে কন্ট্রাক্টেড হয়ে যায়, মানে বড় সেন্টেন্স কিছু জিনিস দেখবেন উজ্জ হয়ে গেছে, ওই ব্যাপারটা আমরা এইখানে আলোচনা করব, ঠিক আছে। ওই যে অনেক সময় বলে যে শাব্দিক নাই, সে ধরেন একজন যে বেসিক লেভেলের একজন স্টুডেন্ট, প্রথমে তাকে পড়ানো হচ্ছে যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, তাই কি না? তো এই কন্ট্রাক্টেড সেন্টেন্সগুলোর এখানে আসা বলছে এই এখানে সাবজেক্ট নাই, কী পড়ালেন? একটু আগে পড়ালেন, এটা নিজের কথার সাথে নিজেরই মিল নাই, ঠিক আছে না? তো ওই জিনিসগুলো আমরা এইখানে আলোচনা করব শুধুমাত্র কম্পাউন্ড পারপাসে, ঠিক আছে। আর তারপরে যে জিনিসটা, দুটো বাক্যকে যোগ করব, কোন বাক্যকে? কম্পাউন্ড বাক্য যোগ করব। কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানেই তো এক প্রকার মানে জটিল ভাব প্রকাশ করার মতো, মানে কমপ্লেক্সের মতো। তো ওই জায়গাতে আমরা কি করব? দুইটা, এটা কি দেখিয়েছি? এটা মানে প্রশ্ন আলোচনা হয়নি মেবি এটা, তো দেখবো আমরা, সমস্যা নাই। কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত করবো দুইটাকে, ওকে। এই গেল হচ্ছে আমার কোঅর্ডিনেট ক্লজ। এরপর আমাদের যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ অ্যান্ড ইন নন ফাইনাইট ক্লজ। খুবই ইম্পর্টেন্ট, খুবই কনফিউজিং, বেসিক একটা ধারণা থাকা লাগবে, তা না হলে এখানে ভুল হয়ে যাবে। প্রথমে আমাদেরকে এখানে সংজ্ঞা দুইটার, পার্টিসিপল ফ্রেজ এবং নন ফাইনাইট ফ্রেজ, সংজ্ঞা এবং বেসিকটা ক্লিয়ার করব। দুইটা যে আলাদা জিনিস, এই বেসিকটা ক্লিয়ার করব। তারপরে পার্থক্য পড়ব, নন ফাইনাইট আর পার্টিসিপল, নন ফাইনাইট ক্লজ আর পার্টিসিপল ফ্রেজ, এদের ভিতরে পার্থক্য পড়ব। পার্থক্যর এখানে মডিফায়ার বিষয়টা একটু আসতে পারে, মডিফায়ার বিষয়টা আসতে পারে, হ্যাঁ। আরেকটা বিষয় যে আপনাদের যদি পড়ার সময় যে টপিকগুলো নতুন লাগছে, হ্যাঁ, ওই যে আমি বলছিলাম না যে হচ্ছে হাইপার লিঙ্ক করে দেবো, তো সমস্যা নাই, আমি পড়তে পড়তে কোনো এক সময় যখন আসবে সেগুলো হাইপার লিঙ্ক করে দেবো, এই যে টপিকগুলো দেখা লাগবে। তারপরে খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা জোন, সেটা হচ্ছে রিলেটিভ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজকে, এই যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ক্লজকে, হ্যাঁ, নন ফাইনাইট ক্লজ দ্বারা রিডিউস করা যায় এবং এটা অনেক ব্যবহার হয়, অনেক। আপনার একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, একটা অ্যাডভার্ব ক্লজ আছে, ওইটাকে ভেঙে দিছে, আর স্ট্রাকচার পড়বে সমস্যা না, ওইটাকে ভেঙে দিছে, ভেঙে দিয়ে কী বসাইছে ওইখানে? নন ফাইনাইট ক্লজ বসাই দিছে। নন ফাইনাইট ক্লজ মানে একটা না, নন ফাইনাইট কয়টা ফর্ম? তিনটা। ওই যে কি
জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই তিনভাবে দেখবেন আমার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজকে এবং অ্যাডভার্ব ক্লজকে গঠন করে ফেলছে। ঠিক আছে, ওই জিনিসটা এখানে দেখবো, আবার এখানে একটা নোট আছে, নোটটাও টুকে নেব। আর শেষে আমরা দেখবো দুইটা বাক্যকে যোগ, দুইটা বাক্যকে যোগ কীভাবে আমরা পার্টিসিপল ফ্রেজ দিয়ে সেটাকে যুক্ত করছি এবং নন ফাইনাইট ক্লজ দিয়ে যুক্ত করছি, এই জিনিসটা দেখবো। ওকে, এটা কয় নম্বর? 1 2 3 4 5 6। 7 নম্বরে যে জিনিসটা আমরা দেখবো, ডিফারেন্ট ক্লজেস উইথ দ্য সেম লিঙ্কার। এই জায়গাতে আমরা সবাই কনফিউজড হয়ে যাই। কনজাংশন দেখে আমরা ক্লজ চিনতে যাই, দেখি যে দ্যাট কনজাংশন দিয়ে আমার নাউন ক্লজ হচ্ছে, দ্যাট দিয়ে আমার রিলেটিভ অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে। এই জায়গাতে আমরা দেখব যে বেশি না কয়েকটা কনজাংশন আছে যেগুলো ঝামেলা সৃষ্টি করে, কখনো সে অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করে, কখনো অ্যাডভার্ব, ব্যাপার আছে। হ্যাঁ, তো ওই সেম মানে ঝামেলা করে কে কে দেখেন, ঝামেলা করে হচ্ছে হু, ঝামেলা করে হুইচ, ঝামেলা করে দ্যাট, তারপরে মনে রাখার সিস্টেম, কেন ঝামেলা করে, কোথায় ঝামেলা করে, হ্যাঁ, আর হচ্ছে কখন ঝামেলা করে, কেন হয়, কোথায় হয়, আর কখন হোয়েন। এই তো এই 6টা, হো, হুইচ, দ্যাট, হয়, হোয়ার, হোয়েন, এই 6টাতে একটু ঝামেলা করে। মানে এরা দেখা যায় কখনো নাউন ক্লজ গঠন করে, কখনো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করে, কখনো অ্যাডভার্ব। এটিকে আলাদা করে পড়ে নেব, বাস আইডেন্টিফাই করার কোনো সমস্যা হবে আমার মনে হয় না। তারপরে একাধিক সেন্টেন্স যোগ, ওই যে দেখালাম কীভাবে একাধিক সেন্টেন্স যোগ করবো, ওটা তো আমি জাস্ট দেখালাম, আর এখানে সিস্টেমটা দেখাবো কীভাবে যোগ করবো। আর এটা একাধিক বিয়োগ, একাধিক বিয়োগ মানে স্প্লিট করো, কীভাবে ওই যে ভাঙলাম ওটা কীভাবে ভাঙবো এই জায়গাতে দেখাবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমার একটা গ্লান্স। আপনারা স্ক্রিনশট দিয়ে এটাকে তুলে রাখবেন এবং পয়েন্ট পয়েন্ট করে আমরা এখান থেকে এখন ধীরে ধীরে পড়াশুনো করব। তো আমাদের 1 নম্বরে যে টপিকটা ছিল কেন পড়বো এবং কারণ, হ্যাঁ, এই জিনিসটা আমাদের আলোচনা কমপ্লিট। কি গো, কলমের সমস্যা কি, কমপ্লিট। ওকে, এরপরে আমাদের এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ধারণাটা কিভাবে আসলো, তারপরে টপিক, তারপরে সংজ্ঞা, প্রকার, স্ট্রাকচার, ফ্রেজ দিয়ে শেষ করবো। ওকে, তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধারণাটা কিভাবে আসলো। ওকে, তো চলেন যাই শুরু করি। নেক্সট, হোয়াইট বোর্ডে। ওকে,